বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। বাংলা অডিয়েন্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ মাধ্যমিক বাংলার এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের বাছাই করা অতি গুরুত্বপূর্ণ 60টি প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি বানানো হলো। তোমাদের সুবিধার্থেই এই ভিডিওটি নির্মিত হলো, তাই অবশ্যই লাইক ও শেয়ার করে সহযোগিতা করবে আশা রাখি। এই চ্যানেলে বিভিন্ন ক্লাসের সাজেশনস ও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। আগামীতেও এই ধরনের ভিডিও সবার আগে দেখতে চাইলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো এসো সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা সুন্দরভাবে গুছিয়ে প্র্যাকটিসটা করি। 1-2 অসুখী একজন কবিতাটির কবি হলেন। 4টি অপশান আছে। ক মার্নেজ, খ রোকে ডাল্টন, গ পাবলো নেরুদা, ঘ লেওজেল রুগমা। উত্তরটি হবে গ পাবলো নেরুদা। 1-3 আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? 4টি অপশানস রয়েছে। নিহিত পাতাল ছায়া ক নম্বরে, খ নম্বরে আছে পাঁজরে দাঁড়ের শব্দ, গ নম্বরে আছে দিনগুলি রাতগুলি, ঘ নম্বরে আছে জলই পাষাণ হয়ে আছে। উত্তর হবে ঘ জলই পাষাণ হয়ে আছে। 1-4 আফ্রিকা কবিতা অনুযায়ী অরণ্যপথ কেমন? ক নম্বর সূর্যহারা, খ অন্ধ, গ বাষ্পাকুল, ঘ পিচ্ছিল। উত্তর হবে গ বাষ্পাকুল। 1-5 অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন ক সত্যজিৎ রায়, খ অন্নদাশঙ্কর রায়, গ রাজশেখর বসু, ঘ সুবোধ ঘোষ। উত্তর হবে খ অন্নদাশঙ্কর রায়। 1-6 সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান। উত্তর 4টি রয়েছে। ক 1 দিন, খ 2 দিন, গ 4 দিন, ঘ 5 দিন। উত্তর হবে ক 1 দিন। 1-7 অম্বুরাশি সুতা যার মৃত্যু সংবাদ দেন? ক রাবণের, খ বিভীষণের, গ বীরবাহুর, ঘ রাঘবের। আমরা জানি এটি অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে। অম্বুরাশি সুতা বলতে দেবী লক্ষ্মী, আর তিনি ইন্দ্রজিতের কাছে যার মৃত্যুর কথা জানানোর জন্য এসেছিল সেটি ছিল ইন্দ্রজিতের ভাই, অর্থাৎ মহাবাহুর ভাই, তার নাম বীরবাহু। তাই উত্তর হবে গ বীরবাহুর। 1-8 উল্কা ছুটায় নীল খিলানে। নীল খিলান বলতে এখানে বোঝানো হয়েছে আকাশকে। তাই জন্য দেখো ক নম্বরে অপশান দেওয়া হয়েছে গাছপালা, খ নম্বর আকাশ, গ নম্বর প্রাসাদ, আর ঘ নম্বর মন্দির। তাই উত্তর হবে খ নম্বর আকাশকে। 1-9 প্রশ্নটি দেখো দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে। এই উক্তিটির বক্তা হলেন ক নিমাইবাবু, খ জগদীশবাবু, গ অপূর্ব, ঘ গিরিশ মহাপাত্র। সহজ প্রশ্ন, এটি পথের দাবি উপন্যাসের অংশ, তাই এর উত্তরটি হবে খ জগদীশবাবু। শেষ প্রশ্ন এমসিকিউয়ের 1-10 সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 4টি অপশান এখানেও রয়েছে। ক লোর চন্দ্রাণী, খ পদ্মাবতী, গ সতীময়না, ঘ তহফা। উত্তর হবে খ পদ্মাবতী। এবার তোমাদের সামনে তুলে ধরা হলো 50টি খুবই গুরুত্বপূর্ণ এসএকিউ। প্রশ্নগুলো বলবো, তারপরে উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এবার তোমরা সেই উত্তরগুলো শুনে মনে রাখার চেষ্টা করো অথবা খাতাতে লিখে নাও। দেখো প্রথমেই প্রশ্নটি বলবে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও। অর্থাৎ তুমি ছোট ছোট করে 2টি বাক্যের মধ্যেই যদি উত্তরটি লেখো তাহলে সবচেয়ে ভালো হয়। সহজ সাবলীল উত্তর চাইছে এসএকিউ এর মধ্যে। প্রথম প্রশ্নটি যেমন ধরো 2-1 বোবার মতো বসে থাকে। কে কেন বোবার মতো বসে থাকে? উত্তরটি কী হবে? জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন। কে এর উত্তর বেরিয়ে গেল। এবার কেন বোবার মতো বসে থাকে? তপন যখন দেখে তার লেখক মেসোমশাই অপূর্বর লেখা গল্পটিকে আগাগোড়া বদলে দিয়েছেন কারেকশনের নাম করে, তখন সে অবাক হয়ে নিজের লেখাটিকে দেখে আর বোবার মতো বসে থাকে। 2-2 সেই মেয়েটির কেন মৃত্যু হয়েছিল না? এটি অসুখী একজন কবিতার অংশ এবং আমরা জানি যে মেয়েটি কবির অপেক্ষায় ছিল সেই মেয়েটির মৃত্যু হয়নি বলে কবি কিন্তু অনুমান করেছেন আসলে এই মেয়েটি হচ্ছে আমৃত্যু।
বা চিরন্তন বা শাশ্বত ভালোবাসার প্রতীক। আর ভালোবাসার যেহেতু মৃত্যু হয় না, মানবতাবাদের যেহেতু মৃত্যু হয় না, সেহেতু কবি সেই মেয়েটির মৃত্যু হয়নি বলেই অনুমান করেছেন। তৃতীয় প্রশ্ন বা 2-3, আমাদের ইতিহাস নেই, এ কথা বলা হয়েছে কেন? কবি যখন এই কথাটি বলছেন তখন স্পষ্ট বুঝতে হবে যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে সারা বিশ্ব জুড়ে যে সমস্ত সাধারণ অসহায় মানুষেরা বেঁচে আছেন তাদের কথা বলছেন এখানে। কারণ তাদের জীবনের কোনো ইতিহাস লিখিতভাবে থাকে না, ইতিহাস লেখা হয় শাসক গোষ্ঠীর জন্য। আর কবি নিজেকে এই সাধারণ অসহায়, নিষ্পেষিত, অত্যাচারিত, বঞ্চিত, লাঞ্ছিত এই সব অসহায় মানুষগুলোর সমগোত্রীয় করে নিজেকে দেখেছেন, এবং তাই জন্যই তিনি দুঃখের সাথে বলেছেন আমাদের ইতিহাস নেই। পরবর্তী প্রশ্ন 2-4, হাই ছায়াবৃতা, আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি? আমরা তো জানি যে আফ্রিকা কবিতায় আফ্রিকার জন্মলগ্ন সম্পর্কে কবি যে ধারণা দিয়েছেন, এবং আমরা ভৌগোলিক সত্য হিসেবে বা ঐতিহাসিক সত্য হিসেবে যা জানি সেই অনুযায়ী বলতে গেলে আফ্রিকা কিন্তু বহুকাল ধরে বনস্পতির নিবিড় পাহাড়ার মধ্যে ছিল, সুতরাং সেখানে সুন্দরভাবে বা যথাযুক্ত সূর্যালোক কিন্তু পৌঁছতে পারছিল না, তাই সে বহুকাল ধরে সূর্যহারা অরণ্য নিয়ে বসেছিল, অর্থাৎ অন্ধকার। এবং পাশাপাশি দেখা যায় অন্যান্য মহাদেশগুলো থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে অন্যান্য মহাদেশগুলো যেহেতু অনেকটা আধুনিক শিক্ষা, আধুনিক চেতনা, আধুনিকতার আলোয় এগিয়ে গেলেও আফ্রিকা কিন্তু সেই চেতনার জায়গা থেকে বা শিক্ষার দিক থেকে এগোতে পারেনি। তাহলে সহজ সাবলীল উত্তর আমরা কি বলতে পারি, যে একদিক থেকে সূর্যের আলো পৌঁছতে পারছিল না আফ্রিকার মাটিতে, পাশাপাশি বিশ্ব সভ্যতার আলো, জ্ঞানের আলো আফ্রিকার মৃত্তিকায় পৌঁছতে পারছিল না বলে, বা আফ্রিকার অন্তর্জগতে পৌঁছতে পারছিল না বলেই কবি আফ্রিকাকে ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন। পরবর্তী প্রশ্ন, সিজার কোন কলম দিয়ে কাফকাকে আঘাত করেছিল? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে এই অংশটি রয়েছে, যেখানে আমরা উত্তরটি পাব সিজার বা জুলিয়াস সিজার কাফকাকে হত্যা করেছিল স্টাইলাস কলম দিয়ে আঘাত করে। পরবর্তী প্রশ্ন 2-6, কীরকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যায়? এটি বহুরূপী গল্পের অংশ। আমরা জানি বহুরূপী সেজে হরিদা অভিনয় করে আর সেখান থেকে যৎ সামান্য উপার্জন করে অর্থ, এবং তাতেই তার সংসার কিন্তু চলে যায়, অর্থাৎ হরিদার জীবন কাটে তার বহুরূপী সেজে অভিনয়ের কারণেই। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2-7, হা ধিক মোড়ে, বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? এটি কিন্তু রয়েছে অভিষেক কবিতায়। আর আমরা জানি এই আলোচ্য উক্তিটি করেছেন স্বয়ং ইন্দ্রজিৎ নিজের প্রতি, কারণ যে সময় রাম তার সৈন্যদেরকে নিয়ে লঙ্কার দিকে এগোচ্ছিল, লঙ্কার ধ্বংস করার জন্য এগোচ্ছিল, এমনকি রাবণ পর্যন্ত রামচন্দ্রের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় ইন্দ্রজিৎ আনন্দে লঙ্কার কথা ভুলে গিয়ে নিজে বামাদল তথা নারীদের মাঝখানে বসে আনন্দ বা বিলাস ব্যসনে ব্যস্ত ছিল। কিন্তু দেবী লক্ষ্মীর কথা অনুযায়ী যখন সে জানতে পারল তার বীরবাহু ভাই মারা গেছে এবং লঙ্কার একটি আগত বিপদের কথা যখন দেবী লক্ষ্মী তার সামনে তুলে ধরল, তখন ইন্দ্রজিৎ নিজের প্রতি ঘৃণা বোধ করছিল। তাই জন্য নিজেকে ঘৃণা দেখিয়ে নিজের প্রতি রাগ করে অভিমান করে নিজেকেই ধিক্কার জানিয়েছেন আর বলেছেন হা ধিক মোড়ে। কিন্তু এখানে সহজভাবে কি বলতে হবে, ইন্দ্রজিৎ যখন শ্রীরামচন্দ্র তার সৈন্যদেরকে নিয়ে লঙ্কায় আক্রমণ করছিল, ঠিক সেই সময় ইন্দ্রজিৎ বামাদলের মাঝে বসে প্রমোদ কাননে সময় অতিবাহিত করছিল। কিন্তু যখন সমস্ত কথা তিনি জানতে পারেন, সেই মুহূর্তে নিজের প্রতি ঘৃণা প্রকাশ করে আলোচ্য উক্তিটি করেছেন। এইভাবে আমরা সহজ সাবলীলভাবে উত্তরটিকে সম্পূর্ণ করতে পারব। পরবর্তী প্রশ্ন 2-8, বধূরা কেন প্রদীপ তুলে ধরবে? আমরা তো জানি যে কবি নজরুল প্রলয়োল্লাস কবিতায় বাংলার তরুণ বিপ্লবীদেরকে স্বাগত জানিয়েছেন, দেশের স্বাধীনতার উদ্দেশ্যে
সকলকে আন্দোলনে ঝাঁপ দিতে বলেছেন এবং পাশাপাশি প্রত্যেক গৃহের প্রত্যেক বধূদেরকে বলেছেন হাতে প্রদীপ তুলে ধরতে, প্রদীপ তুলে নিয়ে এই বিপ্লবী তরুণদেরকে যেন তারা বরণ করে নেয়, কারণ তারাই হবে এইসব তরুণদের, এইসব বিপ্লবীদের উৎসাহের একমাত্র কারণ। পরবর্তী প্রশ্ন 2-9, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়, কোন কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা? আমরা জানি এই প্রসঙ্গটি রয়েছে পথের দাবি উপন্যাসে, এবং সেখানে একটি জায়গায় অপূর্ব নিজের স্মৃতিচারণা করে তার বন্ধু রামদাস তলোয়ারকরকে বলেছেন যে একদিন তাঁরই দেশের রেল স্টেশন থেকে কিছু ফিরিঙ্গি ছেলেরা অকারণেই অপূর্বকে মারতে মারতে স্টেশন থেকে বের করে দিচ্ছিল, এবং এর প্রতিবাদ করে অপূর্ব কিন্তু সাহেব স্টেশন মাস্টারের কাছে নালিশ করলেও সাহেব স্টেশন মাস্টার অকারণে কেবলমাত্র ভারতীয় বলেই তার কথা কানে নেয় না, বরং তাকে কুকুরের মতো তাড়িয়ে দেয়। এই কথাটি যখনই অপূর্বর মনে পড়ে সঙ্গে সঙ্গে সে যেন লজ্জায় ঘৃণায় খুব ছোট হয়ে যায়, যেন তার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করে। পরবর্তী প্রশ্ন 2-10, সিন্ধু তীরের কাব্যাংশটির রচয়িতাকে? কবি সৈয়দ আলাওল। পরবর্তী প্রশ্ন 2-11, তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? সহজ উত্তর, তপনের গল্প পড়ে ছোট মাসি বলেছিল, কোনো জায়গা থেকে তুই টুকলিফাই করিসনি তো? পরবর্তী প্রশ্ন 2-12, শিশু আর বাড়িরা কেন খুন হয়েছিল? কবির অনুপস্থিত সময়ে কবির দেশে আসে যুদ্ধ, রক্তের আগ্নেয়গিরির মতো যুদ্ধ আসে, ফলে শিশু আর বাড়িরা অনেক সময় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, তথা কবি এখানে একটু অন্যভাবে বলেছেন যে বাড়িরা খুন হয়, আসলে বাড়ির সদস্যদের কথা এখানে বলা হয়েছে। পৃথিবী হয়তো গেছে মরে। পরবর্তী প্রশ্ন 2-13, পৃথিবী হয়তো গেছে মরে এই কথা কেন বলা হয়েছে? আসলে পৃথিবী তো মারা যায় না, পৃথিবীর মধ্যে থাকা মানুষ এবং মানুষের মধ্যে থাকা মানবিকতা বা মনুষ্যত্ব বোধ যেন মারা গেছে, বা মনুষ্যত্ব বোধের যেন মৃত্যু ঘটেছে বলে অনুমান করছে সারা বিশ্বের সাধারণ যেই সব মানুষরা এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে কোনো ক্রমে বেঁচে আছে, সেই সব মানুষরা আসলে নিজেদের সন্তানদের সব দেহ যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে তারা নিজেদেরই জীবন প্রসঙ্গে একটি সন্দেহ রাখছে। তাদের মনে হচ্ছে সারা পৃথিবী যেন কঙ্কাল হয়ে গেছে, সারা পৃথিবী যেন শ্মশানে পরিণত হয়েছে, এবং কবি স্বয়ং নিজেকেও কিন্তু এইসব সাধারণ মানুষের সমগোত্রীয় করে দেখতে চেয়েছেন, তাই তিনি সরাসরি বলেছেন পৃথিবী হয়তো মরে গেছে। পরবর্তী প্রশ্ন 2-14, এসো যুগান্তের কবি। যুগান্তের কবির ভূমিকাটি কী হবে? এখানে আমরা জানি আফ্রিকা কবিতার অংশ, এবং আফ্রিকা কবিতায় কবি এই যুগান্তরের কবিকে বা যুগান্তের কবিকে আহ্বান করেছেন। আফ্রিকা অর্থাৎ যে আফ্রিকা এতদিন ধরে অপমানিত হয়ে এসছে, সে মানহারা হয়ে এসেছে, সে আফ্রিকার দরজায় দাঁড়িয়ে যেন যুগান্তের কবি আফ্রিকার সামনে নতমস্তকে দাঁড়িয়ে ক্ষমা চায়। এই জন্যই কিন্তু যুগান্তরের কবিকে বা যুগান্তের কবিকে কিন্তু এই কবি বা রবীন্দ্রনাথ ঠাকুর আহ্বান জানিয়েছেন। পরবর্তী যে প্রশ্নটি সেটি 2-15, কঙ্কাবতী ও ডমরুধর এর লেখককে? এই প্রসঙ্গটি রয়েছে হারিয়ে যাওয়া কালি কলমে, এবং এর উত্তরটি হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন 2-16, হরিদার কোন ভুলকে অদৃষ্ট কখনো ক্ষমা করবে না? আমরা জানি হরিদা জগদীশবাবুর বাড়িতে বিরাগীর সাজসজ্জা নিয়ে গেছিল বা বিরাগীর ছদ্মবেশ নিয়ে গেছিল, আসলে একটা মোটা অঙ্কের টাকা তার কাছ থেকে হাতিয়ে নেবে বলে, কিন্তু সেখানে গিয়ে বিরাগীর তথা হরিদার মনে পরিবর্তন আসে এবং তিনি সত্যিকারের বিরাগী বা সন্ন্যাসীর অভিনয় করতে চান। তাই জন্য তিনি অর্থের দিকে একবার তাকানো না এবং জগদীশবাবুর দেওয়া অনেকটা মূল্য বা অনেকটা অর্থকে তিনি যেন ফেলে দিয়ে চলে আসতে চান, এবং তাই তিনি করেছেন বলেই মনে হয় যেন তার দারিদ্র্য কোনো দিন যাবে না, আর বিধাতা কোনো দিনও তাকে কিন্তু তার এই কাজটিকে ক্ষমা করবে না। পরবর্তী প্রশ্ন 2-17, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? এই উক্তিটির বক্তা হলেন রাবণ।
রাবণ ভীষণ ভয় পেয়ে গেছিল রামের যুদ্ধ দেখে, কারণ রাম বারবার মারা যাওয়ার পরেও বেঁচে উঠছিল এবং রামের নাম লেখার কারণে সমস্ত শিলাগুলো জলের মধ্যে ভাসছিল। ঠিক এই মুহূর্তেই ইন্দ্রজিৎ আবারও যুদ্ধে যেতে চাই এমন কথা শোনার পর রাবণ স্বয়ং ভয় পেয়ে যায় যে ইন্দ্রজিতের কোনো ক্ষতি না হয়ে যায় এই রকম অলৌকিক শক্তি সম্পন্ন রামচন্দ্রের সাথে যুদ্ধ করার ফলে। তাই তিনি ভয়ে ভয়েই আলোচ্য উক্তিটি করেছেন যে শুনেছ পুত্র, কে কবে শুনেছে পুত্র, ভাসে শিলা জলে। পরবর্তী প্রশ্ন 2-18, ওই আসে সুন্দর। সুন্দর কিভাবে আসে? এটি প্রলয় উল্লাস কবিতার অংশ এবং কবি নজরুল বলেছেন যে যখন এই প্রলয় আসবে বা যখন সুন্দর আসবে তথা মহাকাল আসবে বা সুন্দর একটি স্বাধীনতার দিন আসবে, তখন প্রথমে তার আশাটা হবে ভীষণ কঠিন। সুন্দর আসবে প্রলয়ের ছদ্মবেশ নিয়ে, প্রথমে ধ্বংসের মধ্যে দিয়ে এই যে সৃজনের শক্তি রাখছেন মহাকাল, এই মহাকালের এই কাজটিকেই বলছেন তিনি সুন্দর, কারণ যে ভেঙে গড়তে জানে সেই চিরকালের জন্য সুন্দর। পরের প্রশ্ন 2-19, তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুর কথা বলা হয়েছে? এটি পথের দাবি উপন্যাসের অংশ এবং এখানে যে বস্তুটির কথা বলা হয়েছে সেই বস্তুটি হলো গাঁজার কলকে। পরবর্তী প্রশ্ন 2-20, কন্যারে ফেলিল যথা। কন্যাকে কোথায় ফেলা হয়েছিল? এই কন্যাটি হচ্ছে আসলে পদ্মাবতী। পদ্মাবতীকে ফেলা হয়েছিল সমুদ্রের মাঝে একটি সুন্দর দ্বীপে, যেটিকে দিব্যপুরীর সাথে তুলনা করেছেন কবি সৈয়দ আলাওল। পরবর্তী প্রশ্ন, তপনদের মতোই মানুষ বা 2-21 প্রশ্ন, তপনদের মতোই মানুষ এ কথা বলার কারণ কি? তপন এতদিন জানতো যে প্রত্যেক লেখকরা বা কবিরা হচ্ছেন অন্য গ্রহের মানুষ, অর্থাৎ তারা একেবারে সাধারণ মানুষ বা তপনদের থেকে ভিন্ন রকমের। কিন্তু যেদিন প্রথম তপন জানলো যে তার মেসোমশাই বা ছোট মেসোমশাই হচ্ছেন একজন লেখক, তখন তার সমস্ত ধারণাগুলো পাল্টে যায়, তার জ্ঞানচক্ষু খুলে এবং সে বুঝতে পারে যে এই কবিরা বা লেখকেরা তপনদের মতোই মানুষ হয়ে থাকে। 2-22 প্রশ্ন বা পরবর্তী প্রশ্ন, অশোকে একজন কবিতায় কথকের চলে যাওয়া সত্ত্বেও সমাজ জীবনে কী কী বিষয় নিজের গতিতেই চলছিল? এই সময় কি হয়, কবির চলে যাওয়ার পরেও তার পায়ের চিহ্নটি মিশিয়ে যায় এবং রাস্তায় নতুন করে ঘাস জন্ম নেয় এবং সেই পথ দিয়ে একটি গির্জার নান হেঁটে যায়, একটি কুকুর চলে যায় এবং ঠিকই একের পর এক সময় যায়, মাস যায়, বছর যায়, তাতে কোনো পরিবর্তন আসে না। কবির চলে যাওয়ার ফলে এইসব কাজে কোনো প্রকার কোনো পরিবর্তন আসে না। পরবর্তী প্রশ্ন 2-23, ডান পাশে ধস বলতে আসলে কি বলতে চেয়েছেন কবি? এই আসলে ডান পাশে ধস বা বাম পাশে গিরিখাত এইসব এক কথাই বলতে বুঝিয়েছেন কবি যে কোনো দিকেই সাধারণ মানুষের যাওয়ার পথ নেই, যেদিকেই যাবে মৃত্যুর ফাঁদ যেন তার জন্য পাতা আছে। পরবর্তী প্রশ্ন 2-24, আফ্রিকা কিভাবে বিদ্রুপ করেছিল ভীষণকে? আফ্রিকা বিরূপের ছদ্মবেশে, ভয়ঙ্করের ছদ্মবেশ নিয়ে, ভীষণের ছদ্মবেশ নিয়ে ভীষণকে বিদ্রুপ করতে চেয়েছিল। পরবর্তী প্রশ্ন 2-25, নিজের হাতের কলমের আঘাতে কার মৃত্যু হয়েছিল? এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটির উত্তর হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, যার নিজের হাতের কলমের আঘাতেই তার বুকে ছিদ্র হয়ে তিনি মারা গিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন 2-26, আপনি কি ভগবানের চেয়েও বড়? কে কাকে এই কথাটি বলেছে? এই কথাটি কিন্তু বহুরূপী গল্পে রয়েছে। এক্ষেত্রে বিরাগী সন্ন্যাসী বা বিরাগীরূপী হরিদা জগদীশবাবুর উদ্দেশ্যে এই কথাটি বলেছেন যে আপনি কি ভগবানের চেয়েও বড়? পরবর্তী প্রশ্ন 2-27, অভিষেক কবিতায় কে কাকে বিধুমুখী সম্বোধন করেছেন? অভিষেক কবিতায় ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলা দেবীকে বিধুমুখী বা চাঁদের মতো মুখ বলে সম্বোধন করেছেন। পরবর্তী প্রশ্ন 2-28, ওরে ওই স্তব্ধ চরাচর। স্তব্ধ চরাচর কেন? স্তব্ধ চরাচর, চরাচর বলতে বিশ্বব্যাপী বিষয়কে বোঝানো হচ্ছে বা সারা বিশ্বকে বোঝানো হচ্ছে এবং সারা বিশ্ব স্তব্ধ কারণ যখন মহাকাল আসবে তার অট্টহাসির রোলে চারিদিক থমথম করবে, ভয়ে আতঙ্কে সব চুপ হয়ে যাবে, সমস্ত অনিষ্টগুলো, সমস্ত অত্যাচারগুলো কিছুক্ষণের জন্য চুপ হয়ে যাবে। তাই তিনি বলেছেন স্তব্ধ চরাচর। পরবর্তী প্রশ্ন 2-29, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটি স্টেশন পরেই সে অনুভব করিল। কোন ভ্রমের কথা বলেছে? ভ্রম কথার অর্থ হলো ভুল ভাবনা বা এখানে অপূর্বর কথা বলা হয়েছে যে স্টেশনে ভামনগরের দিকে এগিয়ে যাওয়ার সময়
যখন তিনি ট্রেনে উঠেছিলেন সেই সময় অপূর্ব কিন্তু ফার্স্ট ক্লাসের যাত্রী ছিল, কিন্তু তার ধারণা ছিল ফার্স্ট ক্লাসে যাত্রী হওয়ার কারণে তার ঘুমের ব্যাঘাত ঘটবে না এবং সে যে মুহূর্তে ঘুমোবে রাত্রেবেলা একেবারে ট্রেন থেকে ঘুম ভাঙবে, ট্রেনের তার ঘুম ভাঙবে সকালবেলা, তার মাঝখানে তাকে কেউ বিরক্ত করবে না। কিন্তু এই ভ্রমটা তার ভেঙে গেছিলো কয়েকটা স্টেশন পরেই, কারণ বারবার তাকে জাগানো হচ্ছিল এবং বর্মার পুলিশরা তাকে সার্চ করছিল, তার ঠিকানাগুলো লিখে নিচ্ছিল মাঝরাতে বারবার তাকে জাগিয়ে। তাই তার এই ভ্রমটা যে ফার্স্ট ক্লাসে যাত্রী হওয়ার কারণে সে সমস্ত সুযোগ সুবিধা পাবে, এই ভ্রমটা কিন্তু কয়েকটি স্টেশন পরেই ভেঙে গেছিলো। পরবর্তী প্রশ্ন 2-30, প্রশ্নটি হচ্ছে পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল। খুব সহজ প্রশ্ন, এটি রয়েছে সিন্ধু তীরে কবিতায়। পঞ্চকন্যা বলতে পদ্মাবতী এবং তার 4 সখীর কথা বলা হয়েছে, যারা কিন্তু সমুদ্রকন্যা পদ্মাবতী ও তার সখীদের সেবার কারণেই কিন্তু বেঁচেছিল, মহৌষধি প্রয়োগের কারণেই বেঁচেছিল। এইভাবেই পঞ্চকন্যা কিন্তু চেতনা ফিরে পেয়েছিল। পরবর্তী প্রশ্ন 2-31, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি কি? বাস্তবে এটি কিন্তু কোনো অলৌকিক ঘটনা নয়। জ্ঞানচক্ষু গল্পে প্রতিদিনকার মতো বা আগাগোড়াই একটি ধারণা ছিল তপনের মনের মধ্যে যে সে লেখক হওয়ার যোগ্য নয়, বা তার লেখাও যে কখনো বইতে ছাপানো হবে এবং অনেক মানুষ সেই বইটি পড়বে, এটা তার ধারণাই ছিল না। তার কাছে এই পুরো বিষয়টাই ছিল অলৌকিক বিষয়, কিন্তু কখনো যে এই অলৌকিক ঘটনাটা ঘটবে তার এটা ধারণা ছিল না। বাস্তবে তার ঘটে, তার জীবনে এমন একটি দিন আসে যেদিন তার লেখা ছাপানো হয় পত্রিকায়। সেই দিনটাতে তার মনে হয় যে এই ধরনের অলৌকিক ঘটনাও কিন্তু পৃথিবীতে ঘটছে। 2-32 প্রশ্ন, অসুখী একজন কবিতানুযায়ী কবির দেশে যুদ্ধ কেমনভাবে এসেছিল। সহজ উত্তর, অসুখী একজন কবিতায় কবি বলেই দিয়েছেন যে যুদ্ধ এসেছিল তার দেশে রক্তের আগ্নেয়গিরির মতো। কতটা ভয়ঙ্কর তাহলে! যাই হোক, পরবর্তী প্রশ্ন 2-33, আই আরও হাতে হাত রেখে, এই পংক্তিটির অন্তর্নিহিত অর্থ লেখো। প্রথমেই বলা হচ্ছে যে এইখানে কিন্তু সবাইকে হাতে হাত দিয়ে জোড়া লেগে থাকতে বলছে না, আসলে এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার কথা বলেছেন কবি। ঐক্যবদ্ধভাবে থাকলে শাসক গোষ্ঠী সাধারণত ভয়ে খানিকটা হলেও পিছিয়ে থাকবে এবং ততটা অত্যাচার করতে পারবে না সাধারণ মানুষদের প্রতি। পরবর্তী প্রশ্ন 2-34, আফ্রিকা কবিতায় মানহারা মানবীর দ্বারে কাকে দাঁড়ানোর কথা বলা হয়েছে। মানহারা মানবী তথা আফ্রিকার দ্বারে দাঁড়াতে বলা হয়েছিল যুগান্তের কবিকে। পরবর্তী প্রশ্ন 2-35, হারিয়ে যাওয়া কালি কলমে এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত ছিল। আমরা জানি এই হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সবচেয়ে দামি কলমের দাম দেওয়া হয়েছে 2500 পাউন্ড। পরবর্তী প্রশ্ন 2-36, পরম সুখ বলতে বিরাগী কি বুঝেছেন। আসলে বহুরূপী গল্পে বিরাগীর ছদ্মবেশ নিয়ে যখন হরিদা গেছিল জগদীশবাবুর বাড়িতে, তখন জগদীশবাবু পরম সুখ সম্পর্কে জানতে চাইলে তাকে কিন্তু হরিদা জানিয়েছিল বা বিরাগী জানিয়েছিল যে যে কোনো জাগতিক সুখকে অতিক্রম করা বা সমস্ত প্রকার জাগতিক সুখকে বঞ্চিত করে দেওয়া নিজের থেকে, তাহলেই কিন্তু পরম সুখের দেখা পাওয়া যাবে। আসলে সমস্ত প্রকার সুখকে বর্জন করতে গেলেই বাস্তবের পরম সুখের কথা বা পরম সুখ পাওয়া যায় বলে মনে করেন বিরাগী তথা হরিদা। পরবর্তী প্রশ্ন 2-37, নাদিলা করবুর দল। করবুর দল বলতে কাদেরকে বোঝানো হয়েছে। এটি অভিষেক কবিতা রয়েছে। করবুর দল বলতে রাক্ষস সৈন্যদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ ইন্দ্রজিৎ যখন লঙ্কায় প্রবেশ করছিল রাবণের সাথে দেখা করার জন্য, রাবণের কাছে অনুমতি নেওয়ার জন্য রামচন্দ্রের সাথে যুদ্ধ করবে বলে, ঠিক সেই সময় তাকে দেখে ভীষণ চিৎকার চেঁচামেচি শুরু করেছিল রাক্ষস সৈন্যরা। সেই সময়ই বলা হয়েছে নাদিলা করবুর দল। পরবর্তী প্রশ্ন 2-38, মহানিশার শেষে উষার হাসির তাৎপর্য কী। এখানে মহানিশার শেষে বলতে বোঝানো হয়েছে, এটি প্রলয়োল্লাস কবিতার অংশ যেহেতু সেখানে বলা হয়েছে এই পরাধীন ভারতবর্ষে যে অন্ধকারটা চলছে, এই অন্ধকারের মধ্যে যে বিপ্লবীরা এগিয়ে আসছে, তারা যে অঘটন ঘটাবে, প্রথমে ভাঙচুর করবে, তারপরে নতুন করে সৃজন করবে, নতুন করে একটা ভারতের আকাশে সুন্দর সকাল আনবে, স্বাধীনতার সূর্য উদয় করবে। পুরো বিষয়টাই হচ্ছে পরাধীনতার অন্ধকার থেকে ভারতবর্ষে একটি সুন্দর দিন আসবে যখন স্বাধীনতার সূর্য উদয় হবে। এটি হচ্ছে এই লাইনটির তাৎপর্য। পরবর্তী প্রশ্ন 2-39,
তাছাড়া এত বড় বন্ধু, বন্ধু বলতে কার কথা বলা হয়েছে? এটি পথের দাবি উপন্যাসের অংশ। এখানে বন্ধু বলতে কিন্তু অপূর্ব যে বাসায় থাকতো সেই বাসার উপরের ঘরে থাকা সেই ক্রিশ্চান মহিলাটিকে কিন্তু বন্ধু বলা হয়েছে বা বন্ধু বলে মনে করেছেন অপূর্ব। পরবর্তী প্রশ্ন 2-40 দিব্যপুরী সমুদ্র মাঝার। দিব্যপুরী বৈশিষ্ট্য কী ছিল? এই দিব্যপুরীটি ছিল সমুদ্রের মাঝখানে পদ্মাবতীদের স্থান যেন। এই দিব্যপুরীটি ছিল ভীষণ সুন্দর। এখানে কোনো মানুষের কখনো রোগ অসুখ বিসুখ হয় না, শোক হয় না, তারা সবসময় খুশি থাকে। যে কোনো মানুষ বা যে কেউ এখানে আসতে গেলেই খুশি হয়ে যায়, ভালো থাকে। এবং এইখানেই কিন্তু একটি সুন্দর উদ্যান রচনা করেছিলেন সমুদ্রকন্যা পদ্মা। পরবর্তী প্রশ্ন 2-41 নতুন মেশোকে দেখে তপনের কি হয়েছিল? নতুন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন 2-42 বৃষ্টি কি ধুয়ে দিয়েছিল? বৃষ্টি কবির পায়ের চিহ্ন বা পায়ের দাগ মুছে দিয়েছিল বা ধুয়ে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন 2-43 বোমারু কি? বোমারু হচ্ছে বোমা নিক্ষেপকারী বিমান। পরবর্তী প্রশ্ন 2-44 সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? সভ্যতার শেষ পুণ্যবাণীটি ছিল ক্ষমা করো। অর্থাৎ তোমাকে লিখতে হবে যে এটি আফ্রিকা কবিতার অংশ এবং এখানে আফ্রিকার সামনে দাঁড়িয়ে নতমস্তকে দাঁড়াতে বলেছেন যুগান্তের কবিকে এবং ক্ষমা চাইতে বলেছেন কবি। অর্থাৎ ক্ষমার মধ্যে দিয়েই কিন্তু আসবে একটি নতুন সভ্যতার পুনরুজ্জাগরণ হবে এবং এখানে সভ্যতার শেষ পুণ্যবাণী বলতে ক্ষমা চাওয়াকেই বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন দুজন সাহিত্যিকের নাম লেখো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। আমরা জানি শরৎচন্দ্র ও শৈলজানন্দ এই দুইজনের নাম রয়েছে হারিয়ে যাওয়া কালি কলমে, যারা ফাউন্টেন পেন সংগ্রহ করার যাদের নেশা ছিল। পরবর্তী প্রশ্ন 2-46 বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। বাস যাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ কি? আসলে যখন হরিদা পাগলের সাজ নিয়ে বাসের যাত্রীদেরকে ভয় দেখাচ্ছিল, ঠিক সেই সময় বাসের ড্রাইভার কাশীনাথ কিন্তু চিনতে পেরেছিল হরিদাকে এবং ডাক দিয়ে বলেছিল তুমি অন্যদিকে যাও হরি, অনেক হয়েছে। এই কথাটা শুনেই বাস যাত্রীদের মনে হয়েছিল কেউ হাসছিল, কেউ বিরক্ত হচ্ছিল, আবার কেউ অবাক হয়ে তাকিয়েছিল যে এত সুন্দর অভিনয় করতে পারে মানুষটা। পরবর্তী প্রশ্ন 2-47 সেই প্রশ্নটিতে রয়েছে দেখুন তবে কেন তুমি গুণনিধি? গুণনিধি বলতে কাকে বোঝানো হয়েছে? এই অংশটি রয়েছে অভিষেক কবিতায়। গুণনিধি বলতে বোঝানো হচ্ছে ইন্দ্রজিৎকে, আর ইন্দ্রজিৎকে এই গুণনিধি কথাটা বলেছেন তার স্ত্রী প্রমীলা দেবী। পরবর্তী প্রশ্ন 2-48 সপ্ত মহাসিন্ধু দোলে কপোল তোলে। কপোল শব্দের অর্থ কী? কপোল বলতে অনেকে মনে করে কপাল, কিন্তু আসলে না। কপোল মানে হচ্ছে গাল, যেখানে চোখের জল আসার পরে গালগুলোর মধ্যে দুলতে থাকে ওই জলের ফোঁটাটা, যার মধ্যে কবির মনে হয়েছে যেন 7টি মহাসমুদ্র দোল খাচ্ছে। তাই কপোল কথাটির অর্থ হলো বা শব্দটির অর্থ হলো গাল। পরবর্তী প্রশ্ন 2-49 পথের দাবি রচনাংশ অনুযায়ী পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? আমরা জানি পথের দাবি উপন্যাসে এই বিষয়টি রয়েছে যে সমস্ত বাঙালিদেরকে ওই পুলিশ স্টেশনে ধরে আনা হয়েছিল তারা সকলেই কিন্তু বর্মা ওয়েল কোম্পানিতে কাজ করত। পরবর্তী কোশ্চেন এবং শেষ প্রশ্ন 2-50 সিন্ধু তীরে কবিতায় বালা পদ্মাবতীর রূপ দেখে কি অনুমান করেছিল? বালা বলতে এখানে সমুদ্রের কন্যা পদ্মার কথা বলা হয়েছে এবং পদ্মাবতীর রূপ দেখে সে প্রথমে মনে করেছিল সে যেন কোনো বিদ্যাধরী আছে বা কোনো স্বর্গভ্রষ্টা বিদ্যাধরী, যে কিনা স্বর্গ থেকে অভিশাপের কারণে তাকে তাড়িয়ে দিয়েছেন হয়তো ইন্দ্রদেব এবং সেই মেয়েটি ছন্নছাড়া হয়ে পড়ে আছে সমুদ্র তটে। আবার তার মনে হয়েছিল যে হয়তো সে সাধারণ কোনো একজন মেয়ে যে কিনা সমুদ্রের ঝড়ের কবলে পড়ে এইভাবে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তাই সিন্ধু তীরে কবিতায় বালা অর্থাৎ পদ্মাবতীকে দেখে এই ধরনের অনুমানগুলো করেছিল। তো তোমাদের আজকের এই আলোচনাটি কেমন লাগলো? এই ছিল তোমাদের আজকের আলোচনা। প্রায় 10টি MCQ আর 50টি SCQ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে আমি এই প্রশ্ন এবং উত্তরগুলো তুলে ধরলাম। এইগুলোকে একেবারেই হেলাফেলা করবে না, কারণ এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত প্রশ্ন। তাই এই প্রশ্নগুলো খুব ভালো করে চর্চা করো, তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো, তোমরা নিশ্চিত রূপেই ভালো একটি পরীক্ষার ফল তোমরা নিশ্চিত রূপেই পাবে, তাতে কোনো সন্দেহ নেই। তো ভালো লাগলে ভিডিওটি তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, তাহলে আমি অনেক বেশি উৎসাহ পাবো। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি
অবশ্যই ক্লিক করে দিও এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করিও। আমার এই কথা, আমার এই প্রশ্নগুলোকে অনেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। পাশে থেকো। ধন্যবাদ।